এবার কি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে টার্গেট করতে শুরু করলো ইসরায়েল? কালকে এমন একটি তথ্য আমাদের সামনে এসছে যা কিন্তু শোনার পর সকলের চক্ষু চড়কগাছ হয়ে গেছে। এই তথ্যটি সামনে এনেছেন ব্রাজিলিয়ান জিওপলিটিক্যাল অ্যানালিস্ট এবং জার্নালিস্ট পেপ এসকোবার। তিনি কালকে সর্বসমক্ষে জানিয়েছেন যে ইসরায়েলের মোসাদ অর্থাৎ গোয়েন্দা সংস্থা এবার সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান বা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে কিন্তু টার্গেট করেছে। এবং এই পুরো বিষয়টি ঘটেছে সুইজারল্যান্ডের জেনেভাতে, যখন শান্তি চুক্তি সংক্রান্ত একটি বৈঠক হচ্ছিল ইসরায়েল, ইরান ও আমেরিকার মধ্যে। ঠিক তখন পাকিস্তানের সেনাপ্রধান দালালি করতে পুরো বিষয়টায় ঢুকে যান। অর্থাৎ পাকিস্তান আন্তর্জাতিক স্তরের সামনে দেখানোর চেষ্টা করছিল যে তারা মধ্যস্থতাকারী হিসাবে এই পুরো বিষয়টি মিটমাটের জায়গায় নিয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের এই দালালিতে কেউ কিন্তু খুশি হতে পারছে না। এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে পাকিস্তান রীতিমতো বিপজ্জনক জায়গায় যেতে পারে এবং ইসরায়েল ইতিমধ্যেই শান্তি চুক্তিকে কিন্তু ভেস্তে দিয়েছে। ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শান্তি চুক্তি ইরান ও আমেরিকার মধ্যে হয়েছে তাকে তারা সমর্থন করে না। কারণ এই শান্তি চুক্তিতে একটি পয়েন্ট আছে যে গাজা কিংবা হিজবুল্লাহ কিংবা লেবানন বা সিরিয়ার বিদ্রোহী গ্রুপের উপর কোনো অবস্থাতেই ইসরায়েল আর আক্রমণ করতে পারবে না, তাহলেই নাকি শান্তি চুক্তি বাস্তবের মাটিতে রূপায়ণ করা যাবে। কিন্তু ইসরায়েল পরিষ্কার বলে দিয়েছে যে যারা দিনের পর দিন আমাদের সীমান্তকে কেন্দ্র করে অশান্তকর পরিস্থিতি তৈরি করেছে তাদেরকে তারা ছাড়বে না। অর্থাৎ এই চুক্তি কার্যত ভেস্তে গেছে, তা আমরা সকলেই জানি। কিন্তু এই চুক্তির পিছনে যারা আছেন সেই পাকিস্তান এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আসলে যে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তা ইসরায়েল কিন্তু সর্বসমক্ষে এর আগে বহুবার বলেছে। এবং এই রিপোর্ট অনুযায়ী প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা জেনেভাতে যে শান্তি চুক্তি হয়েছে ঠিক তখন আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধানকে মারার কিন্তু পরিকল্পনা করেছিল, যা এই জিওপলিটিক্যাল অ্যানালিস্ট এবং জার্নালিস্ট সামনে এনেছে এবং গোটা বিশ্ব কার্যত হতবাক। ইরান ও ইসরায়েল কিংবা আমেরিকার এই যুদ্ধে ভারতও কিন্তু এই মুহূর্তে একটু কনফিউজিং একটা চ্যাপ্টারের মধ্যে থেকে যাচ্ছে। কেন আমি বলছি কনফিউজিং চ্যাপ্টার? আপনারা জানেন কিছুদিন আগে মানে দুদিন আগে ভারতকে অফিসিয়ালি ইনভিটেশন করা হয়েছে ইরানের পক্ষ থেকে। কেন ইনভাইট করা হয়েছে? কারণ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি শেষকৃত্য সম্পূর্ণ হবে কিছুদিন পরে ইরানে, এবং ইরানের প্রধানমন্ত্রী স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ইরানে যাওয়ার জন্য। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর ইরানে যাওয়া উচিত হবে কি উচিত হবে না, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। দেখুন, ভারত প্রথম থেকে এই যুদ্ধ নিয়ে ব্যালেন্স ডিপ্লোমেসিকে ইমপ্লিমেন্ট করেছে। ভারত পরিষ্কার বলেছে যে ভারত হিংসার বিপক্ষে, হরমুজ বন্ধ করে রাখার বিপক্ষে, এবং কোনো অবস্থাতেই এই যুদ্ধ ভারত চায় না। এবং আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোকবার্তাতে কিন্তু ভারতের বিদেশ সচিব স্বয়ং সই করেছেন। অর্থাৎ ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ভারত কোনো অবস্থাতেই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে সমর্থন করে না, কারণ এর সঙ্গে কয়েক হাজার কোটি টাকার সম্পর্ক জড়িয়ে আছে। জ্বালানি সংকটের মধ্যে গোটা বিশ্ব পড়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কি ইরানে যাবেন, নাকি ইরান সফর ভারতের প্রধানমন্ত্রীর অ্যাভয়েড করা উচিত? আমি এই সপক্ষে দু তিনটে কথা বলতে চাই। দেখুন, এই পুরো পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইনভলভ হয়ে গেছে। এই একাধিক দেশের মধ্যে সৌদি আরব, ইউএইর মতো রাষ্ট্র কিন্তু সরাসরি জড়িয়ে গেছে ইরানের এই যুদ্ধে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে শিক্ষা দিতে গিয়ে ইরান সরাসরি ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের উপর দিনের পর দিন মিসাইল এবং ড্রোন বর্ষণ করেছে, এবং সংখ্যাটা কোথাও 3,000, কোথাও 4,000। এমনকি সৌদির একাধিক গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরও ইরান কিন্তু দিনের পর দিন মিসাইল বর্ষণ করেছে। অর্থাৎ এই অবস্থায় যদি ভারতের প্রধানমন্ত্রী এই ইরানে যান তাহলে কিন্তু ভারতের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে একটা খারাপ বার্তা যেতে পারে। সদ্য সমাপ্ত ব্রিক্স সামিট এবং এই সামিটের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা একত্রে মিটিং করেছেন ভারতে, এবং অজিত দোভালের নেতৃত্বে ইউএই বলুন, ইরান বলুন এবং বিশ্বের একাধিক ব্রিক্স সদস্য রাষ্ট্রের ন্যাশনাল অ্যাডভাইজাররা, সিকিউরিটি অ্যাডভাইজাররা ভারতে ছিলেন কিছুদিন আগে। ঠিক সেই সামিটে ভারতে দাঁড়িয়ে ইরান কিন্তু লাগাতার ইউএই কে আক্রমণ করে যায়। ইরান পরিষ্কারভাবে বলে যে এই আরব দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউএই ভারতের অত্যন্ত বন্ধু রাষ্ট্র। এমনকি শোনা যাচ্ছে ইউএই এবং ভারতের মধ্যে মিলিটারি একাধিক ডিল হতে চলেছে, যেখানে ভারতের ব্রহ্মোস মিসাইলও হয়তো অচিরেই ইউএই নেবে। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরান ও ইউএইর এই সংঘাতপূর্ণ আবহে যদি ইরানে ভারতের প্রধানমন্ত্রী যান
তাহলে কিন্তু ভারতের আরো এক বন্ধু রাষ্ট্র আরব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। ফলে এইখানে কিন্তু ভারত দুবার করে তাদের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববে এবং ভারতের কি করা উচিত সে বিষয়ে কিন্তু ভারত নিজেও এই মুহূর্তে কনফিউজিং একটা জায়গায় গেছে। ফলে ভারতের কাছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন ইউএই ইস্যু, যে ইউএই ইস্যুকে সামনে রাখলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে মানে ইনভিটেশন রক্ষা করতে ইরানে যাচ্ছেন না। দ্বিতীয় একটি ফ্যাক্টর হচ্ছে তাহলে ইসরায়েল ফ্যাক্টর। ইউএইর উপর ইরান শুধু যে মিসাইল বর্ষণ করেছে তা কিন্তু নয়, এই যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলেরও কিন্তু একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর ইরান হামলা চালিয়েছে। ফলে ভারতের প্রধানমন্ত্রী যদি ইরানে আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যান তাহলে কিন্তু ইসরায়েলের প্রতিও একটা খারাপ বার্তা দেবে ভারত, তা বিশেষজ্ঞরা মনে করছেন। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। আরব দুনিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক যদি জ্বালানি ইস্যুতে হয় তাহলে একাধিক ডিপ্লোম্যাটিক স্তরে এবং ট্রেড ওরিয়েন্টেড বিষয়ে ইসরায়েলকেও কিন্তু ভারতের পাশে মানে ভারতকে পাশে দরকার। ফলে এই মুহূর্তে আইম্যাক করিডোরেও ইসরায়েল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। ফলে ইউএই এবং ইসরায়েল দুই বন্ধু রাষ্ট্রকে নিয়েই কিন্তু ভারতকে চলতে হবে এবং একই সঙ্গে ইরানকেও বুঝিয়ে দিতে হবে যে তারা যুদ্ধের বিপক্ষে এবং ইরানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে ভারতকে, কারণ ইরানেও বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট ভারতের আছে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী ইরানে যাবেন কি যাবেন না সেটা কিন্তু এখন মিলিয়ন ডলার কোশ্চেন, এবং আমার দৃঢ় বিশ্বাস ভারতের প্রধানমন্ত্রী ইরান সফরটাকে অ্যাভয়েড করে ফেলতে চাইবেন। দেখুন, ইসরায়েলও তো আনপ্রেডিক্টেবল একটি রাষ্ট্র, কারণ ধরুন এই যে ইরানের আয়াতুল্লাহ খামেনি শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে সেটা এত দেরিতে কেন হচ্ছে? আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন প্রায় 1.5-2 মাস আগে। এখন ইসরায়েল যেভাবে দিনের পর দিন ইরানের উপর আক্রমণ করেছে তাতে আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানই ইরান করতে পারেনি। ফলে আজকে যখন আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ইরান করবে বলে দাবি তারা করছে, বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা সেখানে উপস্থিত হবেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল যদি একটি অতর্কিত হামলা ইরানের উপর চালিয়ে বসে তাহলে ইরান কি সেই হামলা থেকে তাদের রাষ্ট্রনায়কদের বাঁচাতে পারবে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। ফলে সিকিউরিটি কনসার্নিং ইস্যুতেও ভারতের প্রধানমন্ত্রীর ইরানে যাওয়া উচিত কিনা সেটাও কিন্তু সব থেকে একটা বড় প্রশ্ন। দেখুন, কিছুদিন আগেও যখন আয়াতুল্লাহ খামেনির পর মোস্তাফা খামেনি ইরান সফরে যান, ইরানে ক্ষমতায় আসেন, ঠিক তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছিল ইরানের পক্ষ থেকে। তখনও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরকে এড়িয়ে গেছিলেন এবং সে সময় ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছিল নীতিন গডকরিকে, এবং নীতিন গডকরির সে সফর নিয়েও কিন্তু বহু বিতর্ক হয়েছিল। কারণ নীতিন গডকরি ইরানে গিয়ে হামাস চিফের সঙ্গে সরাসরি দেখা করেন এবং এরপরে ইসরায়েল কিন্তু অতর্কিত হামলা চালায় হামাস চিফের উপর এবং হামাস চিফ কিন্তু সেই হামলায় মারা যান। অর্থাৎ ভারতের সেই বৈঠকের পরে হামাস চিফের এই মৃত্যুকে কেন্দ্র করে তৎকালীন সময়ে কিন্তু ইসরায়েল, ভারত ও ইরানের সম্পর্ক কিন্তু জটিল হয়েছিল। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যখন পাকিস্তানের সেনাপ্রধানকে ইসরায়েলের মোসাদ মারতে চাইছে, ঠিক তখনই ইরানের কাছ থেকে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমন্ত্রণ পত্র। যদিও সেই আমন্ত্রণ পত্র রাখবে কি রাখবে না সে বিষয়ে কিন্তু বড়সড় সংশয় ভারতের অন্দরমহলেই তৈরি হয়েছে। আপনারা কি মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর কি ইরান সফরে যাওয়া উচিত, নাকি ভারতের প্রধানমন্ত্রীর ইরান সফর অ্যাভয়েড করাই এই মুহূর্তে 100% সঠিক সিদ্ধান্ত হবে? প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আমি দুটো দিক শুধু আপনাদের কাছে তুলে ধরলাম। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।